শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? ভালো আছো তো সবাই? তোমাদের আমি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি গৌরী দাস, সিনিয়র সহকারী শিক্ষক, শৈলরানী দেবী উচ্চ বালিকা বিদ্যালয়, নানুয়াদিঘির পশ্চিম পাড়, কুমিল্লা। সবাই পড়াশোনা হচ্ছে তো? সবাই আজকে ওই দিন আমি পড়িয়েছিলাম তোমাদের জীববিজ্ঞানের ৪র্থ অধ্যায়, চ্যাপ্টার জীবনী শক্তি। প্রথম একটা গুরুত্বপূর্ণ অংশ সালোক সংশ্লেষণ পড়িয়েছি। আজকে তোমাদের দ্বিতীয় অংশ শ্বসনটা পড়াবো। এখন শিক্ষার্থীরা, তোমরা জানো যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সূর্যের শক্তিটা রাসায়নিক শক্তি রূপে আবদ্ধ হয়। জানো তো, একমাত্র সবুজ উদ্ভিদে এটাকে আবদ্ধ করতে পারে খাদ্যের মধ্যে। তাহলে খাদ্যের শক্তিটা আবার কোন প্রক্রিয়ায় মুক্ত হয় বলো তো? কোন প্রক্রিয়া মুক্ত হয়? শ্বসন প্রক্রিয়া, তাই না? এখন প্রশ্ন হলো, শ্বসন কোষের কোথায় ঘটে, কোন অঙ্গে ঘটে বলো তো? সাইটোপ্লাজম আর মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয় বলো তো? কোষের শক্তি ঘর। কেন? মাইটোকন্ড্রিয়াই শক্তি উৎপাদনের কেন্দ্র। মাইটোকন্ড্রিয়া যে কৃষ্টি আছে, কৃষ্টির গায়ে কি আছে? অক্সিজুম। অক্সিজুমের মধ্যে এনজাইমগুলি বিন্যস্ত থাকে এবং খাদ্যবস্তু জারিত করতে সাহায্য করে। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তিঘর। তাইলে আজকে আমরা পড়বো কি? তোমরা এই পাঠের শেষে জানতে পারবে শ্বসন কি, শ্বসনের প্রকারভেদ, শ্বসন প্রক্রিয়া, প্রবাহ ও গুরুত্ব। এখন শিক্ষার্থীরা, তোমরা জানো যে জীবন ধারণের জন্য বা বেঁচে থাকার জন্য আমাদের কি দরকার? শক্তির দরকার। শক্তি হলো কি? শক্তি আমরা কোত্থেকে পাই? মূল উৎসটা কি? সূর্য। এই সূর্যের শক্তিটাকে সবুজ উদ্ভিদ কি করে? রাসায়নিক শক্তি রূপে খাদ্যের মধ্যে আবদ্ধ করে, তাই না? এই আবদ্ধ এই শক্তিটাকে, স্থৈতিক শক্তিটাকে জৈবিক জারণের মাধ্যমে, মানে শ্বসনের মাধ্যমে, জীবকোষের যে শ্বসন হয়, শ্বসনের মাধ্যমে কি হয়? এই স্থৈতিক শক্তিটা গতি শক্তি রূপে রূপান্তরিত হয়, অর্থাৎ মুক্ত হয়। এই জীব কি করে? এই শক্তি দিয়ে, এই শক্তি ব্যবহার করেই জীবন চালায় এবং বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া হয়। অর্থাৎ এই জৈবিক জারণ বা শ্বসনটা হলো কি? শ্বসনের ফলে যে শক্তি উৎপন্ন হয়, এটা মুক্ত করার প্রক্রিয়াটা হলো কি? শ্বসন, না? অর্থাৎ শ্বসনের ফলে খাদ্যের শক্তিটা মুক্ত করা, তাই না? বুঝতে পারছো? তাইলে আমরা শ্বসনের সংজ্ঞাটা কি? যে প্রাণ রাসায়নিক বিক্রিয়া খাদ্য অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে, বিশেষ করে কার্বোহাইড্রেট খাদ্য অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে কি উৎপন্ন করবে? বিভিন্ন এনজাইম, কোএনজাইমের সহায়তায় পানি, কার্বন ডাইঅক্সাইড এবং শক্তি উৎপন্ন করে। এই প্রক্রিয়াটাকেই বলা হয় কি? শ্বসন। বুঝতে পারছো? তাইলে আমরা শ্বসনের এই যে শক্তিটা কি করে? একটা অংশ কোথায় আসে? এটিপি নামক একটা রাসায়নিক যৌগে স্থানান্তরিত হয় এবং এটিপি কি করে? আদ্র বিশ্লেষিত হয়ে এই শক্তিটা মুক্ত করে। তোমরা সালোক সংশ্লেষণের বেলায় দেখেছো এটিপি থেকে কত কিলো ক্যালোরি শক্তি মুক্ত হয়? 7.3 কিলো ক্যালোরি। বুঝতে পারছো? এবার আমরা শ্বসনের বিক্রিয়াটা লেখো সবাই খাতায়। শ্বসনের বিক্রিয়াটা
শ্বসনের বিক্রিয়াটা তাহলে খাদ্যের গ্লুকোজের সঙ্গে C6H12O6 6 অণু অক্সিজেন কি হয় বিভিন্ন এনজাইম বা কোএনজাইমের সাহায্যে 6 অণু কার্বন ডাই অক্সাইড 6 অণু পানি আর কি হয় 686 কিলো ক্যালোরি শক্তি 686 কিলো ক্যালোরি আর কার্যকরী শক্তি হলো 38টা এটিপি হলো কার্যকরী শক্তি এটিপিতে রূপান্তরিত বুঝতে পারছো 686 কিলো ক্যালোরি শক্তি এবং কার্যকরী শক্তি হলো 38টা এটিপি তাহলে এক অণু গ্লুকোজ জারিত হয়ে 6 অণু কার্বন ডাই অক্সাইড 6 অণু পানি আর শক্তি 686 কিলো ক্যালোরি ও 38টা এর কার্যকরী শক্তিটা হলো 38টা এটিপি বুঝতে পারছো এখন আমরা পর্ব শ্বসন স্থল অর্থাৎ শ্বসন কোথায় হয় আমাদের যেমন একটা শ্বসন তন্ত্র আছে শ্বসনের বিভিন্ন অঙ্গ আছে না ফুসফুস হলো আমাদের প্রধান অঙ্গ শ্বাসনালী আছে নাকের সাহায্যে আমরা শ্বাস নিই নাসা গহ্বর গলবি এগুলি আছে এগুলি হলো অঙ্গ আর ফুসফুস হলো প্রধান অঙ্গ উদ্ভিদের কি আছে উদ্ভিদের নাই উদ্ভিদ কি সজীব কোষে খাদ্যবস্তু ব্যাপন প্রক্রিয়া অক্সিজেন ঢুকে কি করে বিভিন্ন এনজাইমের সহায়তা কার্বন ডাই অক্সাইড পানি আর শক্তি উৎপন্ন হয় এটা কোথায় ঘটে কোষের সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়া ঠিক আছে তাহলে শ্বসন স্থল কি কোষের সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়া এবার আসো শ্বসনিক বস্তু হলো কোন খাদ্যগুলি জারিত হয় শ্বসনিক বস্তু হলো কার্বোহাইড্রেট কি কার্বোহাইড্রেট তাহলে কার্বোহাইড্রেটটা হলো প্রারম্ভিক শ্বসনিক বস্তু অর্থাৎ গ্লুকোজ কার্বোহাইড্রেটের সরল রূপ হলো কি গ্লুকোজ কার্বোহাইড্রেটটা পরিপাক হয়ে হয় গ্লুকোজ এই গ্লুকোজটাই কি হয় জারিত হয় বুঝতে পারছো আর হয় কি জৈব অ্যাসিড প্রোটিনটা সরল হয় অ্যামাইনো অ্যাসিডে আর বিভিন্ন স্নেহদ্রব্য মানে ফ্যাটটা হয় সরল হয় শ্বসনের পূর্বে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল এগুলি হলো শ্বসনিক বস্তু তাহলে শ্বসনিক বস্তু কি মূলত গ্লুকোজ বা কার্বোহাইড্রেট তারপর হইলো ফ্যাট প্রোটিন আর বিভিন্ন জৈব অ্যাসিড হলো শ্বসনিক বস্তু এবার আসো আমরা কি করব শ্বসনের প্রকারভেদ শ্বসন দুই প্রকার অক্সিজেনের উপর ভিত্তি করে শ্বসন দুই প্রকার যে শ্বসন অক্সিজেনের উপস্থিতিতে হয় সেটাকে বলা হয় সবাত শ্বসন আর যে শ্বসন অক্সিজেনের অনুপস্থিতিতে হয় এটা হলো অবাত শ্বসন এই উদ্ভিদ প্রাণী উচ্চ শ্রেণীর উদ্ভিদ প্রাণী এই শ্বসনটাই সবাত শ্বসনটাই স্বাভাবিক শ্বসন এটাই সবাত শ্বসনের বিক্রিয়া আর সবাত শ্বসনে কি হয় খাদ্যবস্তুটা সম্পূর্ণ জারিত হয়ে প্রচুর শক্তি উৎপন্ন হয় বুঝতে পারছো আর অবাত শ্বসনে যেহেতু অক্সিডেটিভ হয় না অক্সিজেন নাই তাহলে খাদ্যবস্তুটা কি হয় না পুরোপুরি জারিত হয় না এবং কম শক্তি হয় সবাত শ্বসন হয় আমাদের মানুষের হাতির বটগাছ আম গাছ উচ্চ শ্রেণীর উদ্ভিদ প্রাণীতে হয় সবাত শ্বসন আর অবাত শ্বসন হয় তার অণুজীব ব্যাকটেরিয়া ইস্ট এগুলির হয় অবাত শোষণ তাহলে সবাত শোষণ অবাত শোষণের পার্থক্যটা নিজেরাই করতে পারবে সবাত শোষণ হয় উচ্চ শ্রেণীর জীবে অবাত শোষণ হয় নিম্ন শ্রেণীর অণুজীবে ব্যাকটেরিয়া ইস্ট সবাত শোষণটা খাদ্যটা পুরোপুরি জারিত হয়ে যায় অবাত শোষণে খাদ্যটা কি হয় পুরোপুরি জারিত হয় না মধ্যবর্তী যৌগ উৎপন্ন হয় যেমন ইথাইল অ্যালকোহল বা
ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। সবার শোষণে খাদ্যটা জারিত হয়ে 686 কিলো ক্যালোরি শক্তি এবং কার্যকরী শক্তি হয় 38টা এটিপি। কিন্তু অবাধ শোষণে খাদ্যটা কি হয়, ওই যে সজীব সাইটোপ্লাজমে যে এনজাইম আছে, এনজাইমের সাহায্যে কি হয়, কম শক্তি হয় 56 কিলো ক্যালোরি, আর কার্যকরী শক্তি হলো 2টা এটিপি উৎপন্ন হয়। এবার তোমরা অবাধ শোষণের বিক্রিয়াটা লিখে নাও। তাহলে C6H12O6 এদিকে অক্সিজেন নাই। সাইটোপ্লাজমে যে এনজাইম আছে, এনজাইমগুলি জারিত করা, এটা সাহায্য করে শক্তি উৎপাদনে। তাহলে কি হয়, 2 অণু C2H5OH ইথাইল অ্যালকোহল, আর 2 অণু কার্বন ডাই অক্সাইড, আর শক্তি হয় 56 কিলো ক্যালোরি, আর কার্যকরী শক্তি হয় 2টা এটিপি। শক্তি হয় কিন্তু কম শক্তি হয়। এটা হলো সবাধ শোষণ আর অবাধ শোষণ এর পার্থক্য। এবার আমরা পড়ব সবাধ শোষণ প্রক্রিয়া। তোমরা কি দেখছো? সালোক সংশ্লেষণ বেলায় কয়টা পর্যায়ে দেখছো বলো তো? 2টা পর্যায়ে কার্বোহাইড্রেটটা হয়। একটা পর্যায়ে হলো আলোক পর্যায়, আরেকটা হলো অন্ধকার বা আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক পর্যায়ে কি হয়, সূর্য থেকে যে শক্তিটা ফটোফসফোরিলেশন হয়, এটিপি আর এনএডিপিটা জারিত হয়ে NADPH+H+ উৎপন্ন হয়ে ওই শক্তিটা দিয়ে অন্ধকার পর্যায়ে কার্বন ডাই অক্সাইডটা বিজারিত হয়ে কি হয়, কার্বোহাইড্রেট তৈরি হয়, তাই না? এটা হলো মূল কথাটা আর কি। তারপর আরো সবার শোষণের 4টা ধাপ হয়। প্রথম ধাপটার নাম হলো কি, গ্লাইকোলাইসিস। শিক্ষার্থীরা দেখো, মনোযোগ দিয়ে দেখো, গ্লাইকোলাইসিস ধাপে কি হয়, এটা হলো সবাধ শোষণ অবাধ শোষণের প্রথম ধাপ। এটা কোথায় ঘটে? কোষের সাইটোপ্লাজমে। এটা হয় এক অণু গ্লুকোজ জারিত হয়ে 3 কার্বন বিশিষ্ট 2 অণু পাইরুভিক অ্যাসিড। বুঝতে পারছো? পাইরুভিক অ্যাসিডের সংকেত কি? C3H4O3 পাইরুভিক অ্যাসিডের সংকেত। তাহলে কত অণু হয়? 2 অণু। আর হয় 4 অণু এটিপি আর 2 অণু NADH2। বুঝতে পারছো? 4 অণুর মধ্যে আবার 2 অণু খরচ হয়ে যায়, 2 অণু এটিপি আবার খরচ হয়ে যায়। তাহলে 2 অণু কি হয়, 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড, 4 অণু এটিপি, 2 অণু NADH2 এবং 2 অণু আবার কি হয়ে যায়, খরচ হয়ে যায়। তাহলে এটা আবার এটিপি তে কনভার্ট হয়। এটা সম্বন্ধে আমরা পরে আসবো। এটা হলো সবাধ শোষণ অবাধ শোষণের প্রথম ধাপ। এটা কোথায় হয়? কোষের সাইটোপ্লাজমে। এবার আসি আমরা কিসে? দ্বিতীয় ধাপটা। দ্বিতীয় ধাপটা হলো এসিটাইল কোএ সৃষ্টি। এই পাইরুভিক অ্যাসিডটা বিভিন্ন ধারাবাহিক 2 অণু পাইরুভিক অ্যাসিড বিভিন্ন ধারাবাহিক বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি হয়? 2 অণু অ্যাসিটাইল কোএ। প্রতি অণু থেকে 1 অণু হয়, 2 অণু পাইরুভিক অ্যাসিড তো জারিত হয়। তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে হয় 2 অণু এসিটাইল কোএ, 2 অণু কার্বন ডাই অক্সাইড আর 2 অণু NADH2। এটাও কোথায় হয়? কোষের সাইটোপ্লাজমে। বুঝতে পারছো শিক্ষার্থীরা? এগুলি লিখে নাও সংক্ষেপে। তারপর হলো কি,
এই এসিটাইল কোয়ের পরে আসল যে ধাপটা ক্রেবস চক্র। তৃতীয় ধাপটা হলো কি, 3 নম্বর ধাপটা হলো ক্রেবস চক্র। ক্রেবস চক্র আবিষ্কার করছেন ইংরেজ প্রাণ রাসায়নিকবিদ স্যার হ্যান্স ক্রেবস। তার নাম অনুসারে এটার নাম হয়েছে ক্রেবস চক্র। 2 অণু অ্যাসিটাইল গ্রুপে কোথায় প্রবেশ করে? ক্রেবস চক্রে প্রবেশ করে, মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে এবং ক্রেবস চক্রে অংশগ্রহণ করে। তখন 2 অণু অ্যাসিটাইল গ্রুপ হইতে প্রতি অণু থেকে 3 অণু 4 অণু প্রথম কার্বন ডাই অক্সাইড, 3 অণু NADH প্রতি অণু থেকে। দেখা রাখো এটা কিন্তু 2 অণু হবে, আইয়া হবে, জানতে হবে। তারপর হবে 1 অণু FADH2 আর হবে 1 অণু GTP, যেটা আবার নতুন নাম শিখছে। GTP হলো কি, গুয়ানোসিন ট্রাইফসফেট পুরো নাম। এই তাইলে 2 অণু তো অ্যাসিটেট হবে কত অণু? 2 অণু কার্বন ডাই অক্সাইড। তাহলে ডাবল হলে হবে 4 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু NADH2 আর 2 অণু FADH2 আর 2 অণু GTP। 2 অণু থেকে ডাবল হয়ে গেল। এই হলো ক্রেবস চক্র। এটা কোষের কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়া। ক্রেবস চক্রে বেশি শক্তি উৎপন্ন। এবার চতুর্থ ধাপটা দেখো। চতুর্থ ধাপটা হলো ইলেকট্রন প্রবাহ তন্ত্র। ইলেকট্রন প্রবাহ তন্ত্রটা হলো এই যে 3টা ধাপে, আগে 3টা ধাপে যে FADH2 NADH2 আর GTP উৎপন্ন হয়েছে, এগুলি ATP তে কনভার্ট হয়। এগুলি ATP তে কনভার্ট হয়। এগুলি জারিত হয়ে কি উৎপন্ন হয়? ATP, পানি, ইলেকট্রন আর প্রোটন। ইলেকট্রন কি করে? শক্তিশালী ইলেকট্রনগুলি, এই ইলেকট্রনগুলি ইলেকট্রন প্রবাহ তন্ত্র দিয়ে শক্তি দেওয়ার সময় শক্তি উৎপন্ন করে। কি তৈরি করে? শক্তি উৎপন্ন করে এটিপি উৎপন্ন করে। বুঝছো? তাহলে এবার হিসাবটা দেখো, তোমাদের বইয়ে একটা হিসাব আছে, হিসাবটা বুঝানো। প্রথম ধাপটায় কি হয়? একটা হিসাব আছে, 1 অণু NADH2 সমান 3 অণু ATP। আবার 1 অণু FADH2 সমান 2 অণু ATP। আবার 1 অণু GTP সমান 1 অণু ATP। বুঝতে পারছো? এবার গ্লাইকোলাইসিসে কি হয় দেখো। গ্লাইকোলাইসিসে কত অণু হয়? এটাকে এটিপি তে কনভার্ট করো সবগুলিকে। গ্লাইকোলাইসিসে প্রথম ধাপে কি হয়? গ্লাইকোলাইসিস ধাপটা 2 অণু এটিপি খরচে যার থাকে কত? 2 অণু এটিপি। আর হয় 2 অণু NADH2 মানে কি 6 অণু এটিপি। তাহলে গ্লাইকোলাইসিস ধাপে কত হয়? 8 অণু এটিপি। এটা ব্যয়িত হয় কি? ব্যয়িত হয় গ্লুকোজটা, তাই না? গ্লুকোজটা ব্যয়িত হয়। তারপরে দ্বিতীয় ধাপটা দেখো। দ্বিতীয় ধাপটা কি উৎপন্ন হয়? 2 অণু কার্বন ডাই অক্সাইড আর 2 অণু কি NADH2। 2 অণু NADH2 মানে 6 অণু ATP। তাহলে এদিকে কি হয়? 2 অণু কার্বন ডাই অক্সাইড, 8 অণু 6 অণু ATP। বুঝছো? এবার ক্রেবস চক্রে আসো। ক্রেবস চক্রে
2 অণু FADH2 মানে 4 অণু এটিপি, আর 2 অণু জিটিপি মানে 2 অণু এটিপি। তাহলে এদিকে কত হবে? 18 4 22 24। তাহলে 4 অণু কার্বন ডাই অক্সাইডের সাথে 24 অণু এটিপি হয় ক্রেবস চক্রে। বুঝতে পারছো? তাহলে মোট কত অণু এটিপি হবে? 1 অণু গ্লুকোজ জারিত হয়ে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি আর 38টি এটিপি। হিসাবটা এখন বুঝছো তো? তাহলে আমরা এখন অবাধ শ্বসনের ধাপগুলি, অবাধ শ্বসনের দুইটা ধাপ। প্রথম ধাপটা হলো গ্লুকোজের অসম্পূর্ণ জারণ। তারপর হলো পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ বিজারণ। এটা এই যে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ ওই গ্লাইকোলাইসিসের মতো, বুঝছো? গ্লাইকোলাইসিসে যেমন 4 অণু এটিপি হয়, 2 অণু NADH2 হয়, আবার 2 অণু পাইরুভিক অ্যাসিড হয়, এটার মতোই। কিন্তু পরবর্তী ধাপে গিয়ে পাইরুভিক অ্যাসিড যখন বিজারিত হয় তখন গ্লুকোজের অসম্পূর্ণ জারণ হয়, অর্থাৎ এটিপি কম হয় আর কি, শক্তিটা কম হয়। আর পাইরুভিক অ্যাসিডের বিজারিত হয়ে কি হয়? 2 অণু কার্বন ডাই অক্সাইড, মধ্যবর্তী দুইটা যৌগ উৎপন্ন হয়। এই যৌগগুলি এই NADH2 এগুলি জারিত হয়ে ইলেকট্রন এবং এটিপি এগুলি কি করে? এই পাইরুভিক অ্যাসিডের এই গ্লুকোজের জারণটা কম হয়, এজন্য এটিপিও কম হয়, কম শক্তি হয়। দুইটা এটিপি হয়, কোনো পানি উৎপন্ন হয় না। বুঝতে পারছো? কম শক্তি হয় 56 কিলোক্যালোরি। তাহলে আমরা কি করলাম? অবাধ শ্বসন প্রক্রিয়াটা 4টা ধাপ করলাম, আর অবাধ শ্বসনের প্রক্রিয়া 2টা ধাপ করলাম। এবার করব আমরা কি? প্রভাবকগুলি। প্রভাবক এই সালোক সংশ্লেষণের মধ্যে দুই প্রকার, বাহ্যিক এবং আভ্যন্তরীণ। বাহ্যিক প্রভাবকের মধ্যে প্রথম হলো তাপমাত্রা, একটা পরিমিত তাপমাত্রা আছে 20 ডিগ্রি হতে 45 ডিগ্রি, আর সালোক সংশ্লেষণে ছিল 22 ডিগ্রি হতে 35 ডিগ্রি। এটা হলো সালোক সংশ্লেষণ। আর এটা হলো শ্বসনের পরিমিত তাপমাত্রা। এটা 20 ডিগ্রির নিচে আর 45 ডিগ্রির উপর হলে শ্বসনটা কম হবে। অক্সিজেন, জানো তো অক্সিজেন ছাড়া তো খাদ্যবস্তু জারিতই হবে না। অক্সিজেনের মাধ্যমে তো খাদ্যবস্তু জারিত হয়ে শক্তি, পানি, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। পানি, পরিমিত পানিও লাগবে, আবার বেশি পানি কম পানি হলো শ্বসনের উপর প্রভাব পড়ে। আলো, আলো আলোর সুবিধা কি? আলো হলো অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড যে বিনিময় হয়, ওইটা আলোতে সুবিধা হয়। আর কার্বন ডাই অক্সাইড, বাহ্যিক প্রভাবে কার্বন ডাই অক্সাইডটা বেশি থাকলে পরিবেশে শ্বসনটা কম হয়। আভ্যন্তরীণ প্রভাব হলো খাদ্যবস্তু, খাদ্যবস্তুই তো মেইন। খাদ্যবস্তু জারিত হয়ে তো শ্বসন হবে না, জারণের ফলে তো শ্বসন হবে। উৎসেচক বা এনজাইম ছাড়া কি শ্বসন হবে? এনজাইমের প্রভাবেই শ্বসনটা, খাদ্যবস্তুটা জারিত হয়। বুঝছো? উৎসেচক ও শ্বসনে প্রভাব বিস্তার করে। কোষের বয়স, বেশি বয়স্ক কোষে প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম কম থাকে বাহ্যিক টিস্যুতে, অল্প বয়স্ক কোষে বাহ্যিক টিস্যুতে প্রোটোপ্লাজম থাকে, শ্বসনের হারটাও বেশি হয়। অজৈব লবণ, অজৈব লবণও প্রভাব পড়ে শ্বসনে, এবং কোষের মধ্যে অজৈব লবণ কিছু থাকতে হবে। কোষ মধ্যস্থ পানি, কোষ মধ্যস্থ পানিতে শ্বসন দ্রবীভূত হয়, পানিও থাকতে হবে। এটা হলো প্রভাব। আর গুরুত্ব, এবার আসো গুরুত্ব। আমরা যে শক্তি পাই
প্রথমটা হইল শক্তি সরবরাহ। গুরুত্ব দিয়ে লক্ষ্য করো, শক্তি সরবরাহ। শক্তি শ্বসন ক্রিয়া ছাড়া শক্তিটা মুক্ত হয়? মুক্ত হবে না। খাদ্যের শক্তিটা মুক্ত হয়, এই শক্তি দিয়ে আমরা কাজ করি। খাদ্য প্রস্তুত, শ্বসন প্রক্রিয়ায় যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এটা খাদ্য প্রস্তুতে সাহায্য করে। খনিজ লবণ পরিপোষণ ও শ্বসন প্রক্রিয়া সাহায্য করে। কোষ বিভাজন, কোষ বিভাজন ও দৈহিক বৃদ্ধি ও শ্বসন প্রক্রিয়ার উপর অনেকটা নির্ভরশীল। এনজাইম, এনজাইম জৈব অ্যাসিড, উপক্ষার এগুলি সৃষ্টি করে। কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেনের ভারসাম্য, এটা তো আগেই পড়ছো। শ্বসন প্রক্রিয়ায় যে কার্বন ডাই অক্সাইডটা ব্যবহৃত হয়, এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া অক্সিজেন তৈরি হয়। তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষায় শ্বসন প্রক্রিয়া সালোক সংশ্লেষণের পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ। একটা আরেকটার উপর কি নির্ভরশীল, বুঝতে পারছো? শ্বসন আর সালোক সংশ্লেষণ হলো একটা অপরটার পরিপূরক। শ্বসনের বিক্রিয়াটা লক্ষ্য করো, শ্বসনের ফলে কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড, পানি উৎপন্ন হয় না? এগুলি আবার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যবহৃত হয়ে খাদ্য তৈরি হয়। খাদ্যটা আবার জারিত হয়ে কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড, পানি। একটা আরেকটার কি পরিপূরক। শিল্পে ব্যবহার, শিল্পে ব্যবহার করা হয় ইথাইল অ্যালকোহল, শিল্পে ব্যবহার করা হয় দুগ্ধজাত শিল্পে ল্যাকটিক অ্যাসিডের গাজন বা ফার্মেন্টেশনের ফলে দই, পনির এগুলি তৈরি করা হয়। ইস্টের অবাধ শোষণের ফলে যে অ্যালকোহল, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড আবার বেকারিতে ব্যবহার করে রুটি ফুলানোর কাজে ব্যবহৃত হয়। আবার কোনো ব্যাকটেরিয়া কি করে? অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না, তারা অবাধ শোষণেই কি করে? অবাধ শোষণের ফলেই শক্তিটা উৎপন্ন করে। এবার শিক্ষার্থীরা দেখো, একটা ছক আছে তোমাদের বই, ছকটা দেখো। গ্লুকোজ, এই যে গ্লুকোজটা দিয়ে কি হলো? 2 অণু পাইরুভিক অ্যাসিড। দেখো তোমরা ছকটা মিলাও। 4 পাইরুভিক অ্যাসিড, 4 অণু এটিপি, 2 অণু NADH2, 2 অণু আবার খরচ হয়ে যায়। 2 অণু পাইরুভিক অ্যাসিড আবার থেকে কি হয়? 2 অণু অ্যাসিটাইল CoA, 2 অণু কার্বন ডাই অক্সাইড, 2 অণু NADH2। এদিকে আছে তোমাদের বইয়ে 2 করে আছে, 2টা কেটে দাও, এটা ভুল আছে। 1 অণু NADH2 এদিকে আর 1 অণু NADH2 ওইদিকে, তাহলে হলো 2 অণু। তারপর অ্যাসিটাইল CoA যখন কেপ চক্রে প্রবেশ করবে তখন হবে কি? প্রত্যেকটা থেকে 3 অণু NADH2, FADH2, 1 অণু GTP, 1 অণু প্রত্যেকটা থেকে, মোট হবে 6 অণু NADH2, 2 অণু FADH2, 2 অণু GTP। এটা যখন কেপ চক্রে হবে 24টা ATP। এই সম্পূর্ণ এটা থেকে হবে কার্বন ডাই অক্সাইড, পানি আর 28টা ATP। ওটা কেটেছ? এই যে 2 লেখছে, এটা 1 করে দাও। এলো ছকটা। এখন তোমরা এই আমরা শ্বসন প্রক্রিয়াটা পড়াইলাম, শ্বসন কি এটা পড়াইলাম। তারপর এবার হলো তোমরা কতগুলি ছোট ছোট প্রশ্ন নিজেরা করে শিখবে। যেমন কোথায় কোষের কোথায় শ্বসন ক্রিয়া হয়, শ্বসনিক বস্তুগুলি কি কি, জিটিপির পুরো নাম কি, এনএডিপির পুরো নাম কি, ক্রেব চক্রে কয়টা হয় এটিপি এবং গ্লাইকোলাইসিসে কয়টা এটিপি, এগুলি আলাদা আলাদা করে পড়বে। পাইরুভিক অ্যাসিডের সংকেত কি, বুঝতে পারছো? এটি পড়বে। এবার একটা বাড়ির কাজ দেখো তোমরা। বাড়ির কাজটা হলো সালোক শ্বসনের, সবার শ্বসনের ধাপগুলি বর্ণনা করো, বুঝতে পারছো? আবার একটা নিজেরা করে নিবে। এটা সালোক শ্বসন ও শ্বসনের পার্থক্যগুলি লিখো। এটা বাড়ির কাজ। শিক্ষার্থীরা তোমরা যদি কোনো অংশ না বুঝো কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকো, করোনা এখনো থামে নাই, সাবধানে থেকো, পড়ালেখা করো। প্রচুর বাসায় সমবেচ্ছ, তাই না? পড়ালেখা করবে। আজকের মতো শেষ করছি। আগামী ক্লাসে আরেকটা চ্যাপ্টার করাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থাকো।